শুভেন্দু অধিকারীকে আমি দীর্ঘদিন ধরেই চিনি। আর যদি উনি নির্বাচনের পরেও যদি বাংলাদেশ নিয়ে এরকম অকথ্য ভাষায় কথা বলতে থাকে, ওনাকে একটা কথাই বলে দেয়, বাংলাদেশের মানুষ কে বলেছে চুদির ভাই আনন্দের আর সীমা নাই, এই কথা শোনার বাংলাদেশের মানুষের টাইম নাই। এখানে হত্যাকাণ্ড ঘটানোর পরপরই আপনারা কোনো আলেম শেখ হাসিনার কাছে গিয়ে বললেন যে আপনি আমাদের মা, আপনি কওমি জননী। আরে আপনাদের কি লজ্জাও করে না? যখন আওয়ামী লীগের লোকজন সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল এরা তো রং মেখে শুয়েছিল, আপনাদের লজ্জা করে না যখন বলেছিল যে এরা তো দেশদ্রোহী, এরা তো জঙ্গি? আমরা প্রথম আলো, ডেইলি স্টারের মতো যতগুলো মিডিয়া ছিল সব মিডিয়াতে এইগুলো নিয়ে কার্টুন আঁকতে আমরা দেখেছি, এইগুলো নিয়ে আমরা প্রোপাগান্ডা ছড়াইতে দেখেছি। উনি নির্বাচনের পরেও যদি বাংলাদেশ নিয়ে এরকম অকথ্য ভাষায় কথা বলতে থাকে, ওনাকে একটা কথাই বলে দেয়, বাংলাদেশের মানুষ কে বলেছে চুদির ভাই আনন্দের আর সীমা নাই, এই কথা শোনার বাংলাদেশের মানুষের টাইম নাই। আমরা 47-এ এই ভূখণ্ড পেয়েছিলাম একমাত্র ধর্মের ভিত্তিতে। আমাদের যতক্ষণ পর্যন্ত রক্ত থাকবে, এক বিন্দু রক্ত থাকতে আমি আমার জন্মভূমিতে বিন্দু মাত্র ভিন দেশীয়, পরদেশীয় কিংবা কোনো রকম কোনো ভারতীয় আধিপত্য হোক, ভিন্ন দেশের আধিপত্য হোক, এই দেশে কায়েম করতে দিব না। শুভেন্দু অধিকারীকে আমি দীর্ঘদিন ধরেই চিনি। ওনার বক্তব্যগুলো শোনার সুযোগ হয়। আসলে রাজনৈতিক কারণে অনেক কথা বলতে পারেন, ভোটের আগে একরকম কথা, ভোটের পরে আর একরকম কথা। এনারা মুসলমানদেরকে বাংলাদেশে পুশব্যাক করবেন, আমরা এই কথাটা 3 বছর ধরে শুনতেছিলাম। এখন আমরা সর্বোচ্চ 10 জনও পুশব্যাক পাই নাই। এখন যেহেতু তারা পশ্চিমবঙ্গে তাদের সরকার গঠন করেছে, এখন আমরা দেখতে চাই যে মুসলিমদেরকে কি পরিমাণ পুশব্যাক করে। এখানে যদি পুশব্যাক না করে মুসলিমদের উপর যদি আবার অত্যাচার করে, তাহলে কি হবে? বাংলাদেশের ডানপন্থী রাজনীতিবিদ বলে যারা পরিচিত এই দলগুলো কোনো না কোনোভাবে সংগঠিত হয়ে যাবে। ওরা যদি পুশিং করে তাহলে বাংলাদেশে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে চাই। বাংলাদেশ জামাত ইসলাম সহ বিরোধী দলে যারা আছে 11 দলীয় জোটকে বলবো, আপনাদের যে চাওয়া আছে, জনমানুষের যে চাওয়া আছে, জুলাই সনদ যদি বাস্তবায়ন এই সরকার করে দেয়, তাহলে তো আর আপনাদের কোনো দ্বন্দ্ব থাকলো না। যখনই আপনাদের কোনো দ্বন্দ্ব থাকবে না, অবশ্যই 11 দলীয় জোট, বিএনপি মিলে, বাংলাদেশের সমস্ত মানুষ মিলে আমরা সীমানা পাহারা দিব আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে ইনশাআল্লাহ। এনাদের প্রত্যেকটা কর্মী কে কবে একটু লাঞ্ছিত হয়েছিল, কাকে কবে মেরে ফেলা হয়েছিল, কে কবে জেল খাটছিল, এই বিষয়টা তাদের পুঙ্খানুপুঙ্খ হিসাব আছে। তো আপনারা একটু মনে করে বলেন তো যে আজ অবধি এই শাপলাতে কি হয়েছিল, এই শাপলাতে কতজন মারা গেছিল, এই শাপলাতে কতজন আহত হয়েছিল, তার একটা প্রতিবেদন আজ পর্যন্ত কওমি অঙ্গন থেকে পাওয়া গেছে? আপনাদেরকে একটা কথা বারবার মনে করিয়ে দিতে চাই, কুতিবা আলাইকুমুল কিসাস, এই আয়াতের যদি আপনারা অর্থ করতে যান, আমার সন্তানকে আপনি রক্তাক্ত করবেন, আমার সন্তানকে আপনি মেরে ফেলবেন, আমি ক্ষমা না করা পর্যন্ত এই ক্ষমাটা কখনোই ক্ষমা হবে না। এই জন্যে আমি কওমি আলেমদেরকে একটা অংশকে বলবো, একটা অংশকে, যারা এখানে হত্যাকাণ্ড ঘটানোর পরপরই আপনারা কোনো আলেম শেখ হাসিনার কাছে গিয়ে বললেন যে আপনি আমাদের মা, আপনি কওমি জননী, আপনি তাকে মা ডাকেন, আপনি তাকে আপা ডাকেন, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমরা শুধু জানতে চাইবো, বারবারই জানতে চাইবো, এই আলেম ওলামাগণ, এই যে যারা শহীদদের রক্তের সাথে বেইমানি করে শেখ হাসিনার কাছ থেকে শুধু একটা কাগজ নেওয়ার জন্য, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন তো যে কওমি অঙ্গনের যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেটটা নিয়ে কতজন আজ পর্যন্ত বিসিএস অফিসার হয়েছে? তাদেরকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল, সেই সার্টিফিকেট নিয়ে আজ পর্যন্ত কতজন বড় বড় জায়গায় চাকরি করতেছে? আপনাদেরকে একটা কাগজ ধরিয়ে দিল, আর আপনারা সাথে সাথে ভুলে গেলেন যে এই শাপলা চত্বরে মাত্র 15 মিনিটে 1.5 লক্ষ গুলি খরচ করে যে হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছিল, এটা পৃথিবীর সব থেকে কম সময়ে সব থেকে বড় মাপের একটা জেনোসাইড ঘটনা। আপনারা সেটা কি করলেন? মাত্র একটা কাগজের আড়ালে আপনারা সেটাকে চাপা দিয়ে দিলেন। আপনাদেরকে বলি, এখনো সময় আছে। জুনের 15 তারিখের আগে এই সরকার কোনো না কোনোভাবে একটা প্রতিবেদন দিতে চাচ্ছে। আপনারা কওমি অঙ্গনের যারাই ছিলেন, তখন আমরা বাবুনগরী সাহেবকে দেখেছিলাম, হেফাজতের যে আমির সাহেব ছিল তাদেরকে আমরা জেলে যেতে দেখেছিলাম, অকাত্য নির্যাতন, মামুনুল হক সাহেবকে
মিথ্যা মামলায় জেলে যেতে দেখেছিলাম। আপনারা যারা এখনো হেফাজতকে ধারণ করেন, হেফাজতকে বহন করেন, আপনাদেরকে একটাই অনুরোধ করে রাখবো, 15 তারিখের আগে, জুনের 15 তারিখের আগে অবশ্যই আপনারা সরকারকে একটা প্রতিবেদন দাখিল করবেন এবং শাপলা চত্বরে কি হয়েছিল, ওই রাতের 15 মিনিটের ভিতর কি ঘটনা ঘটেছিল, কত মানুষের জীবন গিয়েছিল। আরে আপনাদের কি লজ্জাও করে না? যখন আওয়ামী লীগের লোকজন সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিল এরা তো রং মেখে শুয়েছিল, আপনাদের লজ্জা করে না? যখন বলেছিল যে এরা তো দেশদ্রোহী, এরা তো জঙ্গি, আমরা প্রথম আলো, ডেইলি স্টারের মতো যতগুলো মিডিয়া ছিল সব মিডিয়াতে এইগুলো নিয়ে কার্টুন আঁকতে আমরা দেখেছি, এইগুলো নিয়ে আমরা প্রোপাগান্ডা ছড়াইতে দেখেছি। এই জন্যে আপনারা ভালোই বলেন আর মন্দই বলেন, কওমি আলেমদের উচিত হবে অবশ্যই এই সরকারের বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করা এবং 15 তারিখের আগে কোনো না কোনোভাবে একটা প্রতিবেদন দাখিল করতেই হবে। তাহলে কি হবে? শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটেছিল, শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড ঘটেছিল, শাপলা চত্বরে যে গণহত্যাটা ঘটেছিল, এই শহীদদের রক্তের সাথে কিছুটা হলেও ইনসাফ করা হবে। না হলে আপনারা যারা এটা নিয়ে তালবাহানা করতেছেন, এখনো পর্যন্ত তালবাহানা করে যাচ্ছেন, কিয়ামতের দিন আপনাদের আল্লাহর কাছে হিসাব দিতেই হবে। শাপলা চত্বরের সামনে দাঁড়িয়ে আছেন, এই শাপলা চত্বরে 5ই মে কি ঘটেছিল আপনি জানেন? ওই যে গণহত্যা চালাইছিল শেখ হাসিনা সরকার, কি চাচ্ছেন? আর বিচার চাই। বিচার হয় নাই কেন? বিচার হয় নাই, এতদিন এরা ক্ষমতা আছিল, তার জন্য বিচার হয় নাই। এখন হবে বলে মনে হয়? আশা করা যা ইনশাল্লাহ। এই হত্যা ওরা গণহত্যা চালাইছে, আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। আপনি আসছিলেন এখানে? আমি সকালে গাড়ি নিয়ে আসছিলাম, আর এদিকে খালি জুতা বইরে আছে। পরে কি দেখলাম জুতা আর পানি মাইরা দিছে, আর খালি জুতা বইরে হয়েছে, আর একজনের কান্দা দিয়ে আরেকজনের হাতুড়ে গেছে, খালি রক্ত আর রক্ত চলে উঠতে অনেক মানুষ মারা গেছে। মানুষ মারা গেছে শাপলা চত্বরে গণহত্যা যেটাকে বলেন। শাপলা চত্বরের গণহত্যা বিচারই না, এই দেশে কোনো বিচারই হয় না। যদি বিচার হতো দেশে এত মারামারি কাটাকাটি হানাহানি এত হয় না, এত খুন খারাপি হয় না। দেশে সত্যিকার বিচার নাই। দেশে আইন শৃঙ্খলা বা যারা আইনে যারা কাজ করে, বিচারক যারা, এদিক দিয়ে খুনিরাও সত্যিকার বিচার হয় না। এই দেশে সত্যি কোনো খুনিদের বিচার হয় না। হ্যাঁ, এই জন্যই তো দেশে এত খুন খারাপি বেড়ে যেত। সব ধরনের বিচার চাই, শাপলা চত্বরের বিচার অবশ্যই চাই। এই 5ই মে এখানে কি ঘটছিল আপনি কি জানেন? বাংলাদেশের ইতিহাসে বিশেষ একটা হুজুর যে সম্প্রদায় আছে তাদের প্রতি শতাব্দীর আমাদের দেখা সবচেয়ে ভয়াবহ গণহত্যা বলা যায় চালানো হয়েছে। আসলেই যারা চালাইছে এটা তাদের তো আর বিচার হয়, তারা তো আর নিজের বিচার নিচে করবে না। তো ওই রিজিমটা চেঞ্জ হয়েছে, এখন এটার একটা সুষ্ঠু বিচার তদন্ত সবই বাংলাদেশের মানুষ, আমি সাধারণ মানুষ হিসাবে আমার তো সবারই জানার ইচ্ছা আছে এটা আসলেই কি হয়েছিল, কীরকম লোক মারা গেছে, সেটা কি আসলে গণহত্যার ভিতরে পড়ছে কি না, নাকি গণহত্যা হয়েছে। এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার এটা মানে এবার ফয়সালা হওয়ার সময় আইছে। বিচার প্রশ্নে এটা মীমাংসা করতে হবে। এটা না করলে পরবর্তীতে আরও যদি কোনো ঘটনা ঘটে ওটার বিচার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, মানুষ আশাই করবে না তাহলে আর বিচার। এই সুযোগ একটা বিচার করার, না হলে মানুষ এই সরকারের প্রতি যতটা আশাবাদী ছিল এই আশাটা থাকবে না। কিন্তু বাংলাদেশের আইনের শাসনের দরকারের কারণে এই বিচারটা অপরিহার্য হয়ে দাঁড়ায়।